নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হাই সেকেন্ডারি স্কুল, কলকাতা। আমাদের আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় ভারতের কৃষিকাজ। আমরা আজকে আলোচনা করব ভারতের কৃষিজ উৎপাদনের বা ভারতের কৃষিকাজের প্রধান প্রধান কয়েকটি কৃষিজ ফসল নিয়ে। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ভারতের যে কৃষিকাজ, সেখানে বিভিন্ন রকমের ফসলের চাষ হয়। এই ফসলকে মূলত তিনটে ভিত্তিতে ভাগ করা যায়। একটি হলো ঋতু অনুসারে। কেন ঋতু অনুসারে? না, ভারত হলো ক্রান্তীয় জলবায়ুর দেশ, এখানে দুটি বিপরীত ঋতুর অবস্থান দেখা যায়। ফলত একটি গ্রীষ্মকালীন ফসল, যেটা কিনা জায়েদ ফসল, একটি তার ঠিক বিপরীত ঋতুর ফসল অর্থাৎ শীতকালীন ঋতুর ফসল, যেটাকে বলা হয় রবি ফসল, এবং আরেকটি হলো বর্ষাকালীন ফসল, এটি হলো খারিফ ফসল। এই তিন রকম ভাবে শ্রেণীবিভাগ করা যায়। ব্যবহার অনুসারে, অর্থাৎ এই যে কৃষিজ যে ফসলগুলো, তাকে আমরা কিভাবে ব্যবহার করছি। আমরা কোনো কোনো ফসলকে খাদ্য হিসেবে ব্যবহার করছি, যেমন ধান, গম, মিলেট। আমরা কিছু কিছু ফসলকে আমরা পান করছি, যেমন চা। আমরা চা পাতা থেকে যে পাতা পাওয়া যায় তাকে ভিজিয়ে রেখে আমরা চা হিসাবে পান করি। তন্তু ফসল অর্থাৎ আঁশ, পাট, কার্পাস এগুলোর থেকে আমরা আঁশ পাই এবং সেই আঁশকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এছাড়া অর্থনৈতিক বৈশিষ্ট্য অনুসারেও ফসলকে ভাগ করা যায়, যা কিনা আমাদের জীবিকা সত্তার ভিত্তিক ফসল হিসাবে আমরা একটা ভাগ করতে পারি। এবং কিছু ফসল আছে যা দিয়ে মূলত বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। চা, পাট, আখ এগুলো হচ্ছে বাণিজ্যিক ফসল। এখন আমরা আজকে এই যে বিভিন্ন ধরনের যে ফসল, এই ফসলগুলির মধ্যে কয়েকটি বিশেষ ফসল নিয়ে আলোচনা করব। কি কি ফসল নিয়ে আলোচনা করব? আমরা ধান, গম, মিলেট নিয়ে আলোচনা করব, আমরা চা এবং কফি নিয়ে আলোচনা করব, আমরা কার্পাস নিয়ে আলোচনা করব, এবং আমরা আখ নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব যে এই যে কৃষিজ ফসলগুলো, এর উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি কি কি। ভৌগোলিক পরিবেশ অর্থাৎ একটা ফসল ফলানোর জন্য কি কি প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হচ্ছে এবং কি কি অর্থনৈতিক পরিবেশের প্রয়োজন হচ্ছে। যেহেতু যে কোনো ফসল হলো জৈব উপাদান, তাই সেই জীবজ উপাদানের বৃদ্ধির জন্য খুব স্বাভাবিকভাবেই ভূমি একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ ভূমিটা কেমন হবে, ভূমির রূপ, কোন মাটিতে সেই ফসল হবে, তার জন্য কি পরিমাণ উষ্ণতা লাগবে, কতটা বৃষ্টিপাত লাগবে, এবং বাতাসে আর্দ্রতার প্রয়োজন হবে কিনা। এই গেল প্রাকৃতিক পরিবেশের কথা। এবার যদি, কিন্তু দেখো, এই প্রাকৃতিক পরিবেশগুলো পেলে তো গাছটা বেড়ে যাবে, কিন্তু তাকে যখন আমরা একটা অর্থনৈতিক উপাদান হিসাবে, কৃষিজ ফসল হিসাবে তাকে যখন আমরা তার ফলন ঘটাচ্ছি, তখন তো কিছু তাকে তো সেই তার যে ফলন, সেই ফলনের বৃদ্ধি, তাকে সেই ফলনের যথাযথ ব্যবহার, তারও তো প্রয়োজন রয়েছে। সেইগুলি, তার চাহিদাই পূরণ করে অর্থনৈতিক পরিবেশ। কিরকম? না, শ্রমিক প্রয়োজন, দক্ষ শ্রমিক, অর্থাৎ প্রতিটা চাষের জন্য সেই চাষে প্রয়োজনীয় জ্ঞান থাকবে এরকম শ্রমিকের প্রয়োজন। যন্ত্রপাতির প্রয়োজন, কিছু কিছু চাষের জন্য নির্দিষ্ট কিছু যন্ত্রপাতির প্রয়োজন। প্রয়োজন হচ্ছে পরিবহনের, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় কৃষিজ যে উৎপাদন তাকে নিয়ে যাওয়ার। কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য দরকার উন্নত সার, সংকর বীজ, এবং অবশ্যই
চাহিদা ও বাজার। অর্থাৎ ফসল তো ফলানো হলো, কিন্তু তার যদি চাহিদাই না থাকলো তাহলে আর ফসল ফলিয়ে লাভটা কি? তাহলে এসো আমরা এবার একটু দেখে নিই যে আহ ওই যে ফসলগুলির কথা আমরা বলেছিলাম সেগুলোর জন্য এই উপাদানগুলো কিভাবে কাজ করে। দেখো, আমরা আমাদের ভারতের প্রধান তিনটি খাদ্য ফসল হলো ধান, গম ও মিলেট। ধান হলো ভারতের প্রধান খাদ্য ফসল। এখন এই ধান উৎপাদনের জন্য যে জমিটা দরকার সেই জমিটা কিন্তু সমতল ভূমি তো অবশ্যই হতে হবে, এবং তার সাথে হচ্ছে নিচু জমি হতে হবে, যে জমিতে জল দাঁড়াবে। কেন জল দাঁড়াবে? কারণ ধান গাছ যখন যখন ধানের বীজ থেকে যখন ধান গাছ যখন যখন শুরু হলো, তখন যে জমিতে জল দাঁড়িয়ে থাকবে সেই ধরনের জমিতে কিন্তু ধানের যে জন্ম বা ধানের প্রারম্ভিক বৃদ্ধি সম্ভব হয়। এবং এইভাবে ওই জমিতে ধানের বীজ ছড়িয়ে সেখান থেকে ধান গাছ তৈরির যে বিষয়, তাকে বীজ তোলা বলা হয়। এবং এই রকম নিচু জলা জমি ধান চাষের জন্য প্রারম্ভিকভাবে প্রয়োজন হয়। ঠিক একইভাবে গম এবং মিলেট চাষের জন্যও কিন্তু আমাদের সমতল ভূমি প্রয়োজন। তবে ধানের ক্ষেত্রে যেমন জমিতে জল দাঁড়িয়ে থাকার প্রয়োজনীয়তা রয়েছে, গম এবং মিলেটের ক্ষেত্রে কিন্তু জল দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ জল দাঁড়িয়ে থাকলে তা গম এবং মিলেটের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই গম এবং মিলেটের জন্য যে সমতল ভূমি দরকার তা সামান্য উঁচু নিচু বা সামান্য ঢেউ খেলানো হতে পারে। এখন এটা তো গেল হচ্ছে জমির কথা। যদি আমরা জলবায়ুগত উপাদানগুলো দেখি তাহলে ধান চাষের জন্য কিরকম লাগবে। তার আগে অবশ্য আমাকে দেখে নিতে হবে যে এই যে জমি আমরা পেলাম তাতে মাটি কিরকম দরকার। দেখো, ধান চাষ যে হচ্ছে তার জন্য সবচেয়ে ভালো দরকার যে মাটিতে হয় তা হলো এঁটেল মাটি, অর্থাৎ যে মাটির জল ধারণ ক্ষমতা অনেক বেশি। যেহেতু ধান হচ্ছে তৃষ্ণার্ত ফসল, ধান চাষের জন্য প্রচুর জল দরকার হয়, তাই ধান গাছ বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে এঁটেল মাটি। এছাড়া পলি দোআঁশ এই মাটিতেও ধান গাছ ভালো হয়। পলি দোআঁশ, কাদা দোআঁশ এই মাটিতেও ধান গাছ ভালো হয়। গম এবং মিলেটের ক্ষেত্রে প্রয়োজন হয় কৃষ্ণ মাটি বা কালো মাটি। এই মাটিতে জৈব উপাদানের পরিমাণ অনেক বেশি থাকে। এছাড়া দোআঁশ মাটিতেও কিন্তু গম এবং মিলেট ভালো হয়। তবে এখানে একটা কথা, ধানের ক্ষেত্রে যেমন পলি দোআঁশ, কাদা দোআঁশের প্রয়োজন হচ্ছিল, গম এবং মিলেটের ক্ষেত্রে দরকার হয় বালি দোআঁশ মাটির। যেটা বলছিলাম যে জলবায়ুগত উপাদান, ধান চাষের ক্ষেত্রে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস গড় উষ্ণতার প্রয়োজন। এখানে একটা কথা দেখো, খেয়াল করো আমি কি বললাম, গড় উষ্ণতা। ধান হলো এমন একটা ফসল ভারতের ক্ষেত্রে যা কিনা খারিফ শস্য হিসাবেও যার চাষ হয়, যা রবি শস্য হিসাবেও হয়, যা জায়েদ শস্য হিসাবেও হয়। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, যখন ধানের চাষ গ্রীষ্ম ঋতুতে বা বর্ষা ঋতুতে হয়, যে প্রজাতির ধান তার যে প্রয়োজনীয় উষ্ণতা সেটা যে পরিমাণ হবে, খুব স্বাভাবিকভাবেই রবি শস্য হিসাবে যে বোরো ধানের চাষ হয় তার জন্য কিন্তু অতটা উষ্ণতার প্রয়োজন হয় না। তাই গড় উষ্ণতা হিসাবে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে ধরা হয়। এবং বৃষ্টিপাত হচ্ছে 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হচ্ছে। গম এবং মিলেটের ক্ষেত্রে উষ্ণতার পরিমাণ কিছুটা কম লাগে, কারণ গম এবং মিলেট আমাদের ভারতবর্ষে বিশেষত গম রবি শস্য হিসাবেই চাষ হয়।
গোটা পৃথিবীতে গমের চাষ কিন্তু মানে দু ধরনের গম দেখা যায়, একটা হচ্ছে শীতকালীন গম, একটা হচ্ছে বসন্তকালীন গম। আমাদের ভারতবর্ষে যে গমের চাষ হয় সেটা হলো শীতকালীন গম, এবং তাই এর জন্য প্রয়োজনীয় উষ্ণতা হলো 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 75 থেকে 100 সেন্টিমিটার। মিলেট বলতে আমরা মূলত জোয়ার, বাজরা এবং রাগি জাতীয় ফসলকে বুঝি। এটার ক্ষেত্রেও গড় উষ্ণতা প্রয়োজন হয় 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। মিলেটের জন্য কিন্তু উষ্ণতা বিশেষ প্রয়োজন হয় না, তবে আহ জোয়ার এবং বাজরার জন্য জলের পরিমাণ সামান্য বেশি লাগে, রাগির ক্ষেত্রে জলের পরিমাণ কম লাগে। গড়ে বৃষ্টিপাত হচ্ছে 50 থেকে 100 সেন্টিমিটার। এখন এই যে ধান, একটা কথা মনে রাখতে হবে যে ধান গাছ আমরা রোপণের সময় জলা জমি, অর্থাৎ যে জমিতে পুরো জল পূর্ণ রয়েছে সেরকম জলা জমির প্রয়োজন রয়েছে, ঠিক কথাই, কিন্তু ধান গাছ যত বড় হতে থাকে তখন কিন্তু আর এই জলা জমির প্রয়োজন হয় না, বরং জলা জমি থাকলে ধান পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ধান গাছ যখন বড় হয় তখন বাতাসে আর্দ্রতার প্রয়োজন, কিন্তু ধান গাছ যখন কাটা হয় তখন কিন্তু শুষ্ক আবহাওয়ার প্রয়োজন রয়েছে। গমের ক্ষেত্রে অঙ্কুরোদ্গমের সময় বা দানাটা যখন পুষ্টি পাচ্ছে, অর্থাৎ যখন গাছটা যখন আস্তে আস্তে বড় হয়ে উঠছে, সেই সময়তে ঠিক একইভাবে বাতাসে আর্দ্রতার প্রয়োজন রয়েছে। কিন্তু গম গাছ যখন কাটা হচ্ছে তখন শুষ্ক আবহাওয়ার প্রয়োজন। এবং যেহেতু গম হচ্ছে রবি শস্য, তাই শীতকাল, এবং গম আমাদের ভারতবর্ষে মূলত উত্তর পশ্চিম ভারত এই অঞ্চলে হয়, তাই 110 দিন যেন তুহিন মুক্ত দিন একটা গম চাষের জন্য প্রয়োজন হয়, সেটা যেন পায়, সেই সেই পরিস্থিতি বা সেই আবহাওয়াগত উপাদানের প্রয়োজনীয়তা রয়েছে। জোয়ার, বাজরা এবং রাগি এছাড়া আরো কিছু ধরনের ফসল যাকে আমরা মিলেট বলে থাকি, যেমন কোরা, হারাকা, রাজগিরা, এইগুলোই জন্য মূলত শুষ্ক আবহাওয়ার প্রয়োজন। এখানে একটা খুব উল্লেখযোগ্য, খুব গুরুত্বপূর্ণ কথা জেনে রাখো যে মিলেট চাষের জন্য বিশেষ কিন্তু আবহাওয়াগত বা পরিবেশগত উপাদানের প্রয়োজন পড়ে না, এবং মিলেট কিন্তু খুব সহজে উৎপাদন হয়, এবং মিলেটের যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেক বেশি। এবং যে কারণে এই পুষ্টিগুণের কথা মাথায় রেখেই 2023 সালকে সম্মিলিত জাতিপুঞ্জ তারা আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে ঘোষণা করেছে। আমরা চলে আসব পরের যে ফসল, চা এবং কফি, যা কিনা মূলত পানীয় ফসল। আমরা জানি যে চা, কফি এগুলি হলো ঔপনিবেশিক আমাদের যে সাম্রাজ্য বা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা, তার অবদান চা এবং কফি। এবং এই চা আর কফি হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে হয়, তাই ভূমির দিক থেকে এইটা হচ্ছে যেখানে পার্বত্য ঢালু জমি রয়েছে সেই অঞ্চলে চা এবং কফির চাষ হয়, অর্থাৎ ভূমিরূপগতভাবে এটা পার্বত্য ঢালু ভূমির প্রয়োজন, যেখানে ধাপ চাষের মাধ্যমে চা এবং কফির চাষ হয়। পার্বত্য মাটিতে আমরা জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি দেখতে পাই, এবং এই মাটিতে আমরা যেরকম পলির পরিমাণ আমরা পাবো, পাশাপাশি আমরা এখানে বেশ কিছু খনিজ উপাদান এই মাটিতে পেয়ে থাকি। এবং পর্জল মাটিতে এই চা এবং কফির চাষ হয়ে থাকে। যদি জলবায়ুগতভাবে যদি এর বৈশিষ্ট্য দেখি, তাহলে চা এবং কফির জন্য প্রয়োজনীয় উষ্ণতা হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, আর বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 150 থেকে 200 সেন্টিমিটার। তবে এখানে একটা কথা মনে রাখা প্রয়োজন আছে যে চা গাছ যখন বৃদ্ধি পাবে
তখন আর্দ্র আবহাওয়ার প্রয়োজন আছে। যে কোনো গাছ বৃদ্ধির সময় জলের প্রয়োজনীয়তা থাকে এবং সেইখান থেকেই বাতাসে আর্দ্রতার প্রয়োজনীয়তা আছে। কিন্তু গাছের বৃদ্ধি ঘটে গেলে তখন কিন্তু আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার দরকার রয়েছে, না হলে চা পাতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং কফি ফল যেগুলো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, লাল লাল ফল, সেগুলি পাকার জন্য উপযুক্ত পরিবেশ পায় না যদি ওই শুষ্ক আবহাওয়া না থাকে। এবং এখানে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন রয়েছে, কিন্তু সেই তাপ যেন সরাসরি চা গাছে বা কফি গাছে এসে পৌঁছতে না পারে। সেই কারণে বাগানে কিছু ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন রয়েছে। তোমরা চা বাগানে গেলে তোমরা দেখতেই পাবে যে ছায়া প্রদানকারী বৃক্ষ, অর্থাৎ চা চা গাছের থেকে একটু উঁচু করে কিছু গাছের অবস্থান দেখা যায়। আরো দুটি উল্লেখযোগ্য ফসল, একটি হলো আখ এবং আরেকটি হলো কার্পাস। এই আখ এবং কার্পাসের জন্য প্রায় সমতল ভূমি দরকার, কিন্তু যেটা বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে মাটি। এই কার্পাস গাছের জন্য প্রয়োজন হচ্ছে কৃষ্ণ মাটি, অর্থাৎ যে মাটিতে এই মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে এবং অন্যান্য আরো খনিজ উপাদান, ম্যাঙ্গানিজ, এই ধরনের উপাদানগুলো এই মাটিতে বেশি থাকে। এবং এই মাটির জৈব পদার্থের পরিমাণও অনেক বেশি থাকে। আমাদের দক্ষিণ ভারতে যে ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমি যে অঞ্চল, সেখানে এই কার্পাস গাছের চাষ হয়। এবং আমরা যে কারণে ওই মাটিকে বলা হয় ব্ল্যাক কটন সয়েল, কৃষ্ণ কার্পাস মৃত্তিকা। তো এছাড়া যে আখের চাষের জন্য রেগুর মাটি, দোআঁশ মাটি, এগুলির প্রয়োজন রয়েছে। এবং সেই মাটিতে মাটির মধ্যে মাটির যে দানাগুলি, সেই দানাগুলির অভ্যন্তরে অন্তঃস্থিত উপাদান হিসেবে জলের উপস্থিতি দরকার রয়েছে। কিন্তু এই আখের চাষের জন্য মাটিতে যেন জলের যে ভাব, অর্থাৎ পুরো জলে মাটি সেরকম যেন না হয়। অর্থাৎ একেবারে শুষ্ক ঝুরঝুরে মাটি হবে না, মাটিতে জলের উপস্থিতি থাকবে, কিন্তু মাটি ধান গাছের মতন যেরকম একেবারে জলে নিমগ্ন থাকে তা যেন না হয়। তা কিন্তু আখের চাষের জন্য ক্ষতিকারক। যদি উষ্ণতার দিক থেকে দেখা যায় তাহলে এই চাষের ক্ষেত্রে 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজনীয়তা আছে। এবং ভীষণ গুরুত্বপূর্ণ যে উপাদানটা কার্পাস গাছের ক্ষেত্রে প্রয়োজন হয় কার্পাস চাষের ক্ষেত্রে, সেটা হলো লবণাক্ত বাতাস। আখের ক্ষেত্রেও দরকার হয়, তবে কার্পাস গাছগুলির বৃদ্ধির ক্ষেত্রে সামুদ্রিক যে লবণাক্ত বাতাস তা কার্পাস গাছের বৃদ্ধিকে দ্রুত করে। আমাদের ভারতে কার্পাস চাষের ক্ষেত্রে রেটুন পদ্ধতির অনুসরণ করা হয়। সেটা কি, এসো একটু দেখে নিই যে রেটুন পদ্ধতিটা কি। রেটুন পদ্ধতিতে কি করা হয় যে কার্পাস যে গাছ, সেই কার্পাস গাছকে পুরোপুরি কেটে ফেলা হয় না, বরঞ্চ কার্পাস গাছের গোড়া থেকে নতুন করে গাছ বৃদ্ধির সুযোগ করে দেওয়া হয়, বা কার্পাস গাছকে ছেঁটে এমন একটা পর্যায়ে রাখা হয় যেখান থেকে আবার নতুন করে গাছ বৃদ্ধি পেতে পারে বা জন্ম নিতে পারে। এই পদ্ধতিতে চাষের ফলে দ্বিতীয়বার যে কার্পাস গাছের জন্ম হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে তার গুণমান অনেক ভালো হয়। এই যে পদ্ধতি, একেই বলা হচ্ছে রেটুন পদ্ধতিতে চাষ। আমরা এতক্ষণ যেটা দেখলাম যে বিভিন্ন যে ফসলগুলো ফলানোর জন্য প্রাকৃতিক উপাদানগুলি কি কি প্রয়োজন হচ্ছে।
আমরা যদি এবার আহ যদি অর্থনৈতিক উপাদানগুলিতে আসি, প্রথমেই আমাদের প্রয়োজন হচ্ছে কি শ্রমিকের। তাহলে শ্রমিককে আমরা যে কোনো চাষের ক্ষেত্রে শ্রমিক, কৃষি শ্রমিক, কৃষি শ্রমিকের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকবে। দেখো, যে কোনো কাজের ক্ষেত্রেই প্রয়োজন হচ্ছে সেই কাজের বিষয়ে দক্ষতা। ঠিক একইভাবে যারা কৃষি কাজ করে থাকেন, অর্থাৎ যারা কৃষক, তাদেরও সেরকম কিছু বিশেষ দক্ষতা থাকবে। কিরকম দক্ষতা? তাদের যে ফসল তারা চাষ করছেন সেই ফসল চাষের পদ্ধতি, আহ, তার বীজ সম্পর্কে জানা, গাছ দেখে সেই ফসলের কিরকম গুণমান সেগুলিকে জানা, ফসল বোনার সময় কাল সম্পর্কে জানা, জলবায়ুকে দেখেই তার প্রভাব কতটা সেই ফসলের ওপরে পড়তে পারে সেই সম্পর্কে অনুধাবন করা, মাটি প্রস্তুত করা। তাছাড়া ধরো বিশেষ বিশেষ কিছু কৃষি পদ্ধতি, যেমন ধরো আমরা জানি যে যখন চা পাতা তোলা হয় তখন যেমন তেমন করে খুশি করে কিন্তু চা পাতা তোলা যায় না, দুটো পাতা একটা কুঁড়ি এরকম ভাবে থাকবে, সেইভাবে চায়ের পাতাকে তোলা হয়। এছাড়া ধরো বিভিন্ন যে যন্ত্র, রাসায়নিক সারের ব্যবহার, প্রযুক্তির ব্যবহার, এগুলির সম্পর্কেও তাদের যথেষ্ট পরিমাণে দক্ষতা এবং জ্ঞান থাকবে। এবং এখানে বলা যায় যে বর্তমানে এই কৃষকদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন রকমের সরকারি প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, পশ্চিমবঙ্গ কৃষি উন্নয়ন যোজনা, এরকম বহু প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রকল্প এগুলি গ্রহণ করা হয়েছে। কৃষি কাজের জন্য প্রয়োজন হয় যন্ত্রপাতি, এবং এক একটি ফসলের জন্য এক এক ধরনের যন্ত্রপাতির দরকার হয়। কি রকম? দেখো, যখন একটা জমি তে আমরা কৃষি কাজ করতে যাই তখন কৃষি কাজের জন্য যে জমিটার দরকার সেই জমি কিন্তু কৃষিকাজের উপযোগী নাও থাকতে পারে। তখন প্রথম প্রয়োজন হয় কৃষি জমিটাকে প্রস্তুত করে নেওয়া। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ প্রাচীনকালে পশুর সাহায্যে জমিটাকে সমতলীকরণ করা হচ্ছে, এবং আধুনিককালে আর পশু শক্তি নয়, যন্ত্র শক্তির সাহায্যে জমিটাকে সমতলীকরণ করা হচ্ছে। এই জমি সমতলীকরণ যন্ত্রের ছাড়াও বর্তমানে লার্জ স্কেলে যখন বীজকে যখন বপন করা হয় তখন আর বীজ এমনি ছড়িয়ে দেওয়া হয় না, এই যন্ত্রটার সাহায্যে বীজ মাটিতে একদম পুঁতে দেওয়া হয়। আমরা এই যে এই যন্ত্রটা কি কাজে লাগে? অনেক সময় হয় যে আমাদের এখন যে পরিবর্তিত জলবায়ুগত পরিবেশ, তাতে ফসল যথেষ্ট পরিমাণে জমিতে থাকলে পরে শুকানোর জন্য সুযোগ পায় না। এই যন্ত্রের সাহায্যে ফসলকে শুষ্ক করা হয়, শুকানো হয় ফসলকে। এবার যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে অগার মেশিন। এই যন্ত্রটার সাহায্যে কি করা হয়? মাটিকে ফুটো করা হয়। কেন ফুটো করা হচ্ছে? ফুটো শুধু করা হয় না, একেবারে বীজকে মাটির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এই যন্ত্রের সাহায্যে। মূলত পার্বত্য অঞ্চলে চা বীজ বপনের ক্ষেত্রে এই যন্ত্রের ব্যবহারের বেশি জনপ্রিয়তা রয়েছে। অগার মেশিন ছাড়াও চা চাষের ক্ষেত্রে আরো একটা যন্ত্রের ব্যবহার করা হয়। এই যন্ত্রের সাহায্যে দেখো খুব সহজেই কিন্তু চা পাতাগুলো দেখো কাটা হয়ে যাচ্ছে। এটি ব্যাটারি চালিত, এটা এটা হাত দিয়ে চালানো যায়, এবং এই যে যন্ত্রটা একে বলা হয় টি লিফ কাটিং মেশিন। আরেক ধরনের যন্ত্র রয়েছে যেখানে কিনা যে কার্পাস বীজ, এই কার্পাস বীজ থেকে তুলোকে আলাদা করা হয়। দেখো কিভাবে করা হচ্ছে সেটা
স্টেপ বাই স্টেপ এই ছবিতে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আহ, যে এই যে মেশিনের যেটা একদম আহ, যে অংশটা, যে উঁচু মতন রোলার অংশটা, সেখানে যদি বীজটা দিয়ে দেওয়া হয় এবং রোলারটাকে হাত দিয়ে ঘোরানো হয়, এবং তখন অটোমেটিক্যালি ওই বীজের বাইরের অংশটা খুলে পড়ে যায় এবং তুলোটা ভেতরে সঞ্চয় হয়ে যাচ্ছে, পরে তুলোটাকে ওখান থেকে সংগ্রহ করে নেওয়া হয়। তাহলে এ গেল যন্ত্রপাতির কথা। এবার যদি আমরা পরিবহনের কথা আলোচনা করি, তাহলে ভারতে আহ এই কৃষির প্রয়োজনে হচ্ছে 4 রকমের পরিবহনকে ব্যবহার করা হয়। সড়ক পরিবহন, রেল পরিবহন, আকাশ এবং জলপথ। সড়ক পরিবহন হচ্ছে সব ধরনের সড়ক পরিবহনে সব রকম চাষের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে, সেটা রাজ্য সড়ক হোক, গ্রামীণ হোক, জেলা সড়ক হোক, যে কোনো। কারণ কৃষিক্ষেত্র যেহেতু ভূমির উপরে অবস্থিত, অতএব ভূমিতে পৌঁছতে পারার জন্য যে কোনো ধরনের সড়ক পরিবহনকে ব্যবহার করা হয়। রেলের ক্ষেত্রে কি হয় না, কৃষিজ যে উৎপাদন তাকে যদি আমরা বাজারজাত করতে চাই, অর্থাৎ বাজারে নিয়ে যেতে চাই, বা যদি আমরা কৃষিজ উৎপাদনকে যদি আমরা কারখানায় নিয়ে যেতে চাই, তখন আমাদেরকে রেলের সাহায্য নিতে হয়। এবং ভারতীয় কৃষিক্ষেত্রে পূর্ব রেলপথ, দক্ষিণ পূর্ব রেলপথ, পশ্চিম রেলপথ এর ব্যবহার সবচেয়ে বেশি। সড়ক এবং রেল ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আকাশপথেরও ব্যবহার করা হয় ভারতীয় কৃষি ক্ষেত্রে। মূলত চা, পাটজাত যে দ্রব্য, তাকে যদি আমরা বৈদেশিক যে বাণিজ্যগুলো ঘটে, তো যেমন ধরো ভারতের যে চা, সেই চায়ের তো কদর বিদেশের বাজারে খুবই সাংঘাতিক। তো সেই চাকে বিদেশের বাজারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অবভিয়াসলি আকাশপথেরই সাহায্য নিতে হয়। এবং আমরা যদি এই সড়ক, রেল, আকাশ এটাকে আমরা কিভাবে ঘটছে দেখো, প্রথমেই দেখো একটা ছবিতে দেখতে পাচ্ছ যে পাটের স্থানীয়ভাবে পাটগুলোকে এখানে শোকানো হচ্ছে, এরপরে দেখো পাটের গাঁট তৈরি করা হয়েছে, এবং এরপরে দেখো রেল পরিবহনের মাধ্যমে, এতক্ষণ ছিল হচ্ছে সড়ক, এরপরে দেখো রেল পরিবহনের মাধ্যমে সেই গাঁটকে নিয়ে যাওয়া হচ্ছে শহরাঞ্চলে, এবং এটা এরপরে বাজারজাত করা হবে। দেখো মুটেরা নিয়ে যাচ্ছে বাজারজাত করার জন্য। জলপথ পরিবহন কিন্তু ভারতের যে কৃষি পণ্য পরিবহন তার হচ্ছে প্রাচীনতম মাধ্যম। আমরা সিন্ধু সভ্যতায় যে আমরা বিভিন্ন শিলা লিপি বা যে মোহর বা এগুলো পাই, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নৌকার উপরে শস্য, এরকম কিন্তু অনেক ছবি আমরা পাই। তাই জলপথ পরিবহনটা হচ্ছে ভারতীয় কৃষিক্ষেত্রের জন্য প্রাচীনতম পরিবহন মাধ্যম। আমরা যদি এরপরে আরো একটা খুব গুরুত্বপূর্ণ উপাদানে আসি, যে দেখো যে কোনো ফলানোর জন্যই কিন্তু প্রয়োজন হয়ে পড়ে তার আরো উন্নত প্রয়োগ, এবং এই উন্নত প্রয়োগের ক্ষেত্রে বর্তমানে উন্নত প্রযুক্তির জায়গায় দাঁড়িয়ে সংকর বীজ তৈরি করা হয়। সংকর বীজটা কি? ধরা যাক প্রজাতির কোনো একটি ধান, সেই ধান অত্যন্ত সুগন্ধি ধান, কিন্তু সেই ধান সহজে সেদ্ধ হতে চায় না। আর প্রজাতির একটি ধান, সেই ধান সুগন্ধি নয়, কিন্তু খুব সহজে অতি কম সময়ে সেদ্ধ হয়ে যায়। তখন এবং প্রজাতির মিশ্রণে একটি প্রজাতি তৈরি করা হয়, যা কিনা একই সাথে সুগন্ধি এবং যা কিনা একই সাথে অতি কম সময়ে সেদ্ধ হয়। তো ভারতে বিভিন্ন ফসলের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে সংকর বীজগুলি আছে, সেগুলির নাম এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি।
এবং এই যে বিভিন্ন রকমের বীজ, এই বিভিন্ন রকমের বীজের প্রভাবেই কিন্তু আমরা ধানেরও, ধান বলে শুধু নয়, আমরা বিভিন্ন ফসলের বিভিন্ন রকমের প্রজাতি বা বিভিন্ন রকম আমরা দেখতে পাই। তোমাদের জন্য আমি আজকে কয়েকটা ধানের, আমরা আমরা যে ধান থেকে তো চাল হয়, তো আমরা যে ভাত খাই, কখনো বাজারে গিয়ে যে চাল কাকু চাল বিক্রি করে তার দোকানে গিয়ে দেখবে বিভিন্ন রকমের চাল সাজানো রয়েছে। তো আমি তোমাদের জন্য এখানে কয়েকটা চাল নিয়ে এসেছি। দেখো, আমরা রোজকার যে ভাতটা খাই এই চালটার থেকে ব্যবহার করে খেয়ে থাকি। এই চালটা হচ্ছে বাসমতি চাল। আবার যখন মা পায়েস রান্না করেন তখন এই চালটাকে আমরা ব্যবহার করি। এর দানা দেখো, বুঝতেই পারছো, অনেকটা ছোট ছোট দানা। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আবার তোমরা সাধারণত চালকে হয়তো সাদাই দেখেছো, কিন্তু চাল আবার আরো অন্য রকমেরও হয়। যেমন ধরো ব্ল্যাক রাইস। আমাদের ভারতের মূলত উত্তর পূর্ব ভারতে আর আমাদের পশ্চিমবঙ্গে বাঁকুড়া অঞ্চলে এই এইগুলো হচ্ছে সেই ব্ল্যাক রাইস, এবং তার চাষ হয়ে থাকে। এই ব্ল্যাক রাইসের পুষ্টিমূল্য কিন্তু খুবই ভালো, এবং এ এই ধরনের চাল বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে। আরেক ধরনের চাল দেখো এখানে, এটা হচ্ছে ব্রাউন রাইস। একটু দেখো কিরকম খয়েরি খয়েরি রঙের, তাই না? অর্থাৎ দেখো একই চাল, সেই ধান, ধান থেকে দেখো বিভিন্ন রকম প্রজাতি আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে গম বলো বা অন্যান্য যে ফসলগুলো রয়েছে, সেই প্রত্যেকটি ফসলের কিন্তু এরকম বিভিন্ন রকমের প্রজাতি দেখা যায়। যেমন ধরো কফি, ভারতে যে কফি পাওয়া যায় তার দু রকমের প্রজাতি রয়েছে, একটা অ্যারাবিকা আর একটা হচ্ছে রোবাস্টা। আবার ধরো যে কার্পাস, সে কার্পাস দীর্ঘ আঁশযুক্ত কার্পাস হতে পারে, মাঝারি আঁশযুক্ত কার্পাস হতে পারে, ক্ষুদ্র আঁশযুক্ত কার্পাস হতে পারে। চায়ের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের চা আমাদের ভারতবর্ষে দেখা যায়। এক একটা চায়ের এক এক রকম গুণমান, এবং তার সাথে এই সংকর বীজের ব্যবহার এই যে একই ফসল থেকে বিভিন্ন রকমের যে বৈচিত্র্যতা তা সৃষ্টি করতে সাহায্য করেছে। এই বিভিন্ন ফসলের জন্য যে আমরা বিভিন্ন রকমের সার ব্যবহার করা হয়ে থাকে, সেখানে জৈব সারও হয়, রাসায়নিক সারও হয়। তবে যে কোনো সারের ক্ষেত্রেই মাটিতে তিনটি উপাদান যেন যথাযথ পরিমাণে, যথাযথ আনুপাতিক হারে যেন থাকে সেদিকে লক্ষ্য রাখা হয়। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটির আনুপাতিক হার যেন যথাযথ পরিমাণে থাকে, তার সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা হয়। এখন এই যে 7টা ফসল নিয়ে আমরা এখন আলোচনা করছিলাম, এই 7টা ফসলের যদি আমরা বন্টন, ভারতের কোন অঞ্চলে কোন ফসলগুলি ফলে যদি আমরা ভারতের মানচিত্রে আমরা দেখে নিতে পারি, তাহলে ভারতের কৃষি মানচিত্র সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। আমরা এখানে এই যে ফসলগুলো, এই ফসলগুলির মধ্যে কোন কোন রাজ্য 2023 সালের যে কৃষি তথ্য সেই অনুসারে কোন কোন রাজ্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে, তার ভিত্তিতে এই কৃষি মানচিত্রটি তৈরির চেষ্টা করেছি। কিরকম দেখো, যদি ধানের দিক থেকে দেখো তাহলে এই অঞ্চলগুলি উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব, এরা দ্বিতীয়, প্রথম এবং তৃতীয় স্থানে রয়েছে। গমের ক্ষেত্রে হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব। এরপরে যদি আমরা মিলেট জাতীয় শস্যের চাষে যাই, অর্থাৎ জোয়ার, বাজরা এবং রাগি, সেক্ষেত্রে এই রাজ্যগুলো সর্বাধিক মিলেট জাতীয় ফসলগুলি
উৎপাদন করে। আখের চাষের ক্ষেত্রে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটক। কার্পাস চাষে গুজরাট অগ্রগণ্য, এছাড়াও মহারাষ্ট্র এবং তেলেঙ্গানাতেও কার্পাস চাষ হয়। উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে চা এবং কফির চাষ হয়ে থাকে। তাহলে দেখো, এই যে একটা মানচিত্র আমরা পেলাম, এই মানচিত্রের মাধ্যমেই কিন্তু যদি তোমরা মানচিত্রটাকে একটু বড় করে ভালোভাবে যদি দেখতে পাও, তাহলে বুঝতে পারবে যে ভারতের যে কৃষি ক্ষেত্র, কৃষি অঞ্চল, তা দেখো মূলত সমভূমি অঞ্চলকেই কেন্দ্র করে বা সমভূমি অঞ্চলেই মূলত গড়ে উঠেছে। দেখো, কাশ্মীর বা উত্তর পূর্ব ভারতের যে পার্বত্য অঞ্চল, সেই অঞ্চলগুলি কিন্তু কৃষিকাজ হয়তো হয়, কিন্তু কৃষি কাজের ক্ষেত্রে প্রাধান্য তারা পায়নি। ঠিক একইভাবে যদি রাজস্থানের মরুভূমি অঞ্চলেও দেখো, সেইভাবে কিন্তু কৃষিকাজের যে ঘনত্ব, তা কিন্তু সেখানে গড়ে ওঠেনি। তাহলে আমরা এই আলোচনাটা থেকে আমরা ভারতের যে প্রধান প্রধান যে কৃষিজ ফসলগুলো, সেই ফসলগুলির যে তারা কেন এই ভারতবর্ষে প্রধান ফসল হিসেবে গড়ে উঠছে, আমরা তার একটা চিত্র পেলাম। এবং এই যে প্রধান যে ফসলগুলি, এই ফসলগুলিকে আরো উন্নত করার ক্ষেত্রে কৃষি গবেষণা, উন্নত প্রযুক্তি, তার একটা অভ্যাস ক্রমাগত হয়ে চলেছে। এবং সেই উদ্দেশ্যেই ভারতের উড়িষ্যাতে ধান গবেষণাগার কেন্দ্র, গমের ক্ষেত্রে হচ্ছে হরিয়ানার কার্নালে গম গবেষণা কেন্দ্র, দক্ষিণ ভারতের কোয়েম্বাটোরে আখ গবেষণা কেন্দ্র, নাগপুরে কার্পাস গবেষণা কেন্দ্র, আসামে চা গবেষণা কেন্দ্র এবং কর্ণাটকে চিকমাগালুরে হচ্ছে কফি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। এবং এই যে বিশাল যে কৃষি অঞ্চল, এই কৃষি অঞ্চলের যে বাজার, সেই বাজার আমরা জানি যে ভারতবর্ষ হলো জনবহুল দেশ, তাই খাদ্যশস্যের বাজার তো গোটা ভারতবর্ষ জুড়েই, অর্থাৎ স্থানীয় বাজার এবং কিছু কিছু ক্ষেত্রে বৈদেশিক বাজার, যেমন চা, কার্পাস, পাট, এগুলোর ক্ষেত্রে হচ্ছে বৈদেশিক বাজার। এই দুটিরই কিন্তু চাহিদা রয়েছে। আমরা আমাদের আলোচনা পর্বের একদম শেষে এই যে ভারতীয় যে কৃষি কাজ, এই কৃষি কাজের ক্ষেত্রে কয়েকজনের অবদানের কথা উল্লেখ করে আমাদের আলোচনা শেষ করব। দেখো, তোমরা এখানে যাদের ছবি দেখতে পাচ্ছ, তোমরা তাদেরকে চেনো? এদের কারুর নাম ভাবনা নীলকান্ত নিগম, কারুর নাম বিনীতা কুমারী, কারুর নাম সবিতা দেবী, কারুর নাম লিমিশা। এরা প্রত্যেকেই হলেন ভারতীয় কৃষক। এই যে ফসলগুলির কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে ভারতীয় মহিলা কৃষক হিসাবে এদের বিশেষ অবদান রয়েছে। এবং এরা শুধুমাত্র প্রচলিত কৃষির ক্ষেত্রেই নয়, এরা বিভিন্ন ধরনের অল্টারনেটিভ যে এগ্রিকালচার, অর্থাৎ কেউ মাশরুম চাষ, কেউ মিক্সড ফার্মিং, কেউ ডেয়ারি ফার্মিং, এইগুলোতে এরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন আমাদের মুর্শিদাবাদের মৌসুমী বিশ্বাস, যিনি ধানের একটা উল্লেখযোগ্য প্রজাতি এম জামিনী, সুগন্ধি একটি চাল, তার আবিষ্কার করেছেন এবং তার তিনি চাষ করছেন। অর্থাৎ আমরা আজকের আলোচনায় আমাদের যে প্রধান প্রধান যে কৃষিজ ফসলগুলি, যেমন
ধান, আমাদের যে দৈনন্দিন যে চাহিদা ভিত্তিক যে ফসলগুলি, সেগুলির যেমন আলোচনা করলাম, আমাদের যে অর্থনৈতিক ফসল, যেগুলি বাণিজ্যিক ফসল, সেইগুলিরও কি কি অনুকূল তার প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন, কি কি অনুকূল অর্থনৈতিক পরিবেশ প্রয়োজন, সেইগুলিরও আলোচনা করলাম। আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সবাই।